আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন তাহলে বলবো যে এটা একদম যৌক্তিক। তাহলে বিগত আসরের সর্বশেষ এডিশন বিপিএল এর সেরা রান টেকার কে? নাইম শেখি ১,১০,০০,০০০ টাকায় চিটাগং রয়্যালসের ডেরায় হাজির হয়েছে। তার পরের ইমিডিয়েট পরের নামটাই ছিল লিটন কুমার দাস। চট্টগ্রাম রয়্যালসে একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বাংলাদেশ প্লেয়ার কেনার ক্ষেত্রে। বাংলাদেশ প্লেয়ারের সবাই আশা করেছিল ন্যাশনাল টিমের বর্তমান রানিং এ থাকা কোনো প্লেয়ার, বিশেষত লিটন কুমার দাস, তৌহিদ হৃদয় বা শামীম হোসেন, এদের প্রাইসটা মনে হয় যারা রেগুলার মানে নিয়মিত ন্যাশনাল টিম খেলে তাদের প্রাইসটা হয়তোবা হুড় করে বাড়বে। সব ফ্র্যাঞ্চাইজির আগ্রহ থাকবে এই প্লেয়ারদের নিজের দলে ফেরানোর জন্য। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের ন্যাশনাল টিমে যে স্ট্রাইক রেটের জন্য ভোগে, যে রীতিমতো মানে ক্রমাগত মানে ন্যাশনাল টিমের যদি আপনি ভাবেন যে টপ ওপেনারদের তালিকায় কাকে রাখবেন, সেখানে অন্তত এই মুহূর্তে নাইম শেখের নামটা আপনার দৃষ্টিতে আসবে না। কিন্তু সেই নাইম শেখই ১,১০,০০,০০০ টাকায় চিটাগং রয়্যালসের ডেরায় হাজির হয়েছে। এইটা কেন আসলে? বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নাইমের যে এই এত ওভার প্রাইস বলি বা আমরা ইন্ডিয়ার ভাষায় যে এত টাকায় নাইমকে ফ্র্যাঞ্চাইজিতে নেওয়ার ক্ষেত্রে আসলে যে জায়গাগুলো আসছে সেটা আসলে কতটুকু যৌক্তিক? আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন তাহলে বলবো যে এটা একদম যৌক্তিক। আপনি একটা ফ্র্যাঞ্চাইজি একটা প্লেয়ারের উপর আগ্রহ সৃষ্টি করে কোন মাধ্যমে? যদি বলেন যে বিগত আসরগুলো দেখে, তাহলে বিগত আসরের সর্বশেষ এডিশন বিপিএল এর সেরা রান টেকার কে? এই কোশ্চেনটা যদি দর্শক আপনাদের কাছে করি তাহলে মানে অনায়াসে এই রেজাল্টটা চলে আসে। এবার মানুষ হতাশ হয়েছে কেন? তার পরের ইমিডিয়েট পরের নামটাই ছিল লিটন কুমার দাস। লিটন কুমার দাস এর বৃত্তিমূল্যর থেকে মানে খুব একটা ফ্র্যাঞ্চাইজিতে আগ্রহ দেখিয়েছে সে জায়গায় না, রংপুরের ডেরায় সে গিয়েছে কত মানে ৭৫,০০,০০০ টাকায়। নাইম শেখের চাইতে অনেক কম। তো সেই জায়গাটা মানুষের আসলে সবাই কম্পারিজনের জায়গায় আসছে। কেন আসছে? লিটন কুমার দাসকে সবাই চিন্তা করছে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি তার উপর আগ্রহ দেখাবে, ক্যাপ্টেন, উইকেট কিপার এবং টাচে থাকা ব্যাটসম্যান, সব মিলিয়ে তার দিকেই ফোকাস থাকবে এটাই সবাই আশা করছিল। কিন্তু বাজিমাত করলো নাইম শেখ। শুধু নাইম শেখ না, চট্টগ্রাম রয়্যালস টিমটা আসলে কেমন হয়েছে, কোন জায়গায় আসলে তারা মুলশিয়ানার পরিচয় দিয়েছে। অলরাউন্ডার বেস টিম সবসময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো করে থাকে, সেটা আমরা গত বছর বরিশালকে নিয়ে দেখেছিলাম, প্লাস বিগত আসরগুলোতেও দেখেছি। চট্টগ্রাম রয়্যালস প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে, বিশেষ করে দেশি প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে অলরাউন্ডারদের ভূমিকা দিয়েছে, অলরাউন্ডারকে প্রায়োরিটি দিয়েছে। শুভাগত হোম চৌধুরী অ্যাজ এ গুড পিকার, আমি আজকের এই ভিডিওতে বললাম ইজ দ্য কি রোল এন্ড কি ফ্যাক্টর ফর চট্টগ্রাম রয়্যালস। সেই সাথে আরাফাত সানির মতো স্পিনার নিয়েছে, যেগুলো আরো যেসব বিষয়গুলো রয়েছে। পেস বোলিং এর ক্ষেত্রেও তারা খুব মুলশিয়ানার পরিচয় দিয়েছে, সেখানে নতুন পুরানদের একটা কম্বিনেশন নেওয়ার চেষ্টা করেছে, যেটা দলকে একটা গুড স্টার্ট দিতে সহায়তা করবে। সেই সাথে মকিদুল মুগ্ধ সেও একটা কি ফ্যাক্টর হতে পারে, কারণ আগের আসরগুলোতে দেখেছি টার্নিং ম্যাচগুলোতে মকিদুল মুগ্ধ খুব ভালো জায়গায় পিচ করেছে এবং খুব ভালো একটা দলের জন্য একটা সুবার্তা নিয়ে আসে। তো সর্বোপরি দ্য প্লেয়ার যাদেরকে পিক করেছে চট্টগ্রাম রয়্যালস, মানে খেলার মাঠে কি হয় সেটা তো বলা যায় না, কিন্তু প্লেয়ার সিলেকশনে চট্টগ্রাম রয়্যালস যে মুলশিয়ানার জায়গায় তারা নিজেদের প্রমাণ করেছে তা আসলে স্কোয়াডটা দেখলেই, তাকে স্কটের দিকে তাকালেই দেখতে পাই। বিগত সময়ের ওয়ান অফ দ্য কি ফ্যাক্টর শেখ মেহেদীকেও কিন্তু ভিড়িয়েছে এই দলে। তো বাকিটা দেখা যাবে আসলে খেলার মাঠে, যেহেতু ৩টা স্টেডিয়ামে ঘিরে আমাদের বিপিএল, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। চট্টগ্রামের হোম আসরগুলো কি ফ্যাক্টর করবে বোলিং এবং অলরাউন্ডার এই জায়গাগুলোতে, কারণ ব্যাটসম্যান অন অ্যান অ্যাভারেজ সব দলেরই দেখবেন এই সিমিলার। যারা বিদেশিদের বড় একটা ভারী নাম মিডল অর্ডারে অন্তত রাখতে পারবে বা ফিনিশিং টাচে রাখতে পারবে, তারাই হচ্ছে ম্যাচগুলো উইনিং এর পসিবিলিটির দিকে এগিয়ে যাবে। স্বভাবতই কেন এই কথাটা? বাংলাদেশের যারা এই মুহূর্তে পাইপলাইন অফ ক্রিকেট খেলে বা যারা এই মুহূর্তে আছে, সবচেয়ে বেশি ধোগে এই মিডল অর্ডারের জায়গাটা। সেই মিডল অর্ডারটা যারা ঠিক করতে পারবে, যে দল যে ফ্র্যাঞ্চাইজি, তারাই এগিয়ে থাকবে বলে আমার বিশ্বাস।